আচ্ছা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে বসেছি, মানে ইরান আর ইসরায়েলের মধ্যে যে সাম্প্রতিক উত্তেজনা, সেটা কিন্তু বেশ গভীর একটা সংকটের দিকে ইশারা করছে। হুম, একেবারে। পুরো মধ্যপ্রাচ্য জুড়েই একটা কি বলে আশঙ্কার মেঘ। ঠিক। আমরা আজ একটু খতিয়ে দেখব, মানে ২০২৫ সালের জুন মাসের এই মাঝামাঝি সময় ঠিক কি ঘটল। আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেগুলো থেকে কারণগুলো আর এর প্রভাবটা বোঝার চেষ্টা করব আর কি। হ্যাঁ, মানে মূল ফোকাসটা থাকবে ওই ১৩ই জুন থেকে শুরু হওয়া ঘটনাগুলোর উপর। এতদিন ধরে যা চলছিল, ধরুন ওই ছায়াযুদ্ধ বা প্রক্সি কনফ্লিক্ট, এবারের ঘটনাটা কিন্তু তার থেকে একেবারে আলাদা। একদম। তো আমাদের আজকের লক্ষ্য হবে এই পুরো বিষয়টার একটা স্পষ্ট ছবি তুলে ধরা, কেন এমন হলো আর এর সুদূর প্রসারী প্রভাব কি হতে পারে সেটা নিয়ে একটু গভীরে যাওয়া। চলুন শুরু করা যাক। তাহলে ১৩ই জুনের ঘটনা দিয়েই শুরু করি। অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েল সেদিন ইরানের ভেতরে এক বিশাল, মানে অভাবনীয় এক বিমান হামলা চালালো। হুম, ১০০টারও বেশি জায়গায়। হ্যাঁ, ১০০টার বেশি টার্গেট, ভাবা যায়। এর মধ্যে নাতাঞ্জ, ইস্পাহান, এমনকি ফোর্দোর মতো মানে অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক কেন্দ্র ছিল। শুধু তাই নয়, আইআরজিসি বা রেভলিউশনারি গার্ডের ঘাঁটি, বড় বড় কমান্ডার বিজ্ঞানীরাও কিন্তু বাদ যাননি। আর সবচেয়ে বড় কথা হলো ইরানের পারমাণবিক স্থাপনায় এত সরাসরি এত বড় মাপের হামলা, এটাই কিন্তু প্রথম। ঠিক, এই সরাসরি হামলাটাই মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটা পুরো সংঘাতের চরিত্রটাই বলতে গেলে পাল্টে দিয়েছে। এতদিন যা পর্দার আড়াজে চলছিল সেটা হঠাৎ করে একেবারে সামনে চলে এলো। হ্যাঁ, মানে ইসরায়েল যে এবার সরাসরি ইরানের পারমাণবিক কর্মসূচিকে মূল থেকে আঘাত করতে চাইছে, এটা তারই একটা স্পষ্ট ইঙ্গিত। কিন্তু এখানেই তো থামেনি। ২১শে জুন আবার আশ্রয় নামল মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণা। ঠিক। B-2 স্টিলথ বোমারু বিমান মোতায়েন হলো। আর ফোর্দো, ইস্পাহান, নাতাঞ্জে আবার হামলা, এবার কিন্তু বাংকার বাস্টার আর টমাহক ক্রুজ মিসাইল দিয়ে। দেখুন, ফোর্ডোর মতো জায়গায়, যেটা পাহাড়ের অনেক গভীরে, সেখানে বাংকার বাস্টের ব্যবহার করার অর্থটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, মানে সাধারণ বোমায় কাজ হবে না, এটাই তো। একদম। মানে সাধারণ অস্ত্রে ওই স্থাপনা ধ্বংস করা প্রায় অসম্ভব। এই বিশেষ অস্ত্র ব্যবহার করাটা একদিকে যেমন হামলার তীব্রতা দেখাচ্ছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের এই সরাসরি জড়িয়ে পড়াটা পরিস্থিতিকে যে কতখানি জটিল করে তুলল। হুম, পুরো অঞ্চলের সমীকরণটাই বদলে গেল মনে হচ্ছে। অবশ্যই, শুধু সামরিক দিক থেকেই নয়, অন্যান্য দেশগুলো, ধরুন সৌদি আরব বা তুরস্ক, তারাও নতুন করে তাদের অবস্থান নিয়ে ভাবতে বাধ্য হচ্ছে এখন। তো এর জবাবে ইরানও তো পাল্টা কিছু করল, মানে ২১-২২ জুনের দিকে। হ্যাঁ, প্রত্যাশিতই ছিল। চুপ করে তো বসে থাকবে না। তারা প্রায় ২০ থেকে ৪০টা ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন দিয়ে হামলা চালালো ইসরায়েলের বিভিন্ন শহরে। খবর আসছিল বেরশেবা, হাইফা, জেরুজালেমের মতো জায়গায় নাকি বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হ্যাঁ, কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এমনকি একটা হাসপাতালের কাছাকাছিও আঘাত লেগেছে বলে শোনা যাচ্ছে। কিছু সাধারণ মানুষও আহত হয়েছেন। এটা কি আগের সংঘাতগুলোর মতোই, নাকি এবার আলাদা কিছু? দেখুন, ২০২৪ সালেও আমরা সরাসরি মিসাইল হামলা দেখেছি, কিন্তু এবারের প্রেক্ষাপটটা অন্যরকম। কারণ এবারের হামলাটা হয়েছে ইরানের মাটিতে, তাদের অত্যন্ত সংবেদনশীল পারমাণবিক স্থাপনার উপর সরাসরি হামলার পর। আচ্ছা। তবে হ্যাঁ, এটাও ঠিক যে ইসরায়েলের যে এয়ার ডিফেন্স সিস্টেম, মানে আয়রন ডোম বা অন্যান্য যা আছে, সেগুলো কিন্তু ইরানের বেশিরভাগ মিসাইলই রুখে দিয়েছে। তার মানে সামরিক সক্ষমতার একটা বড় ফারাক এখানে দেখা যাচ্ছে। অবশ্যই, প্রযুক্তিগত পার্থক্যটা বেশ স্পষ্ট। হতাহতের যে খবর পাওয়া যাচ্ছে তাতেও তো এই ফারাকটা বোঝা যায়। বিভিন্ন সূত্র বলছে ইরানে নাকি ৪০০ থেকে ৪৩০ জনের বেশি মারা গেছেন ইসরায়েলি আর মার্কিন হামলায়। হ্যাঁ, আর এর মধ্যে বেশ কয়েকজন সিনিয়র আইআরজিসি কর্মকর্তা আর পরমাণু বিজ্ঞানীও আছেন। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলের আহতের সংখ্যাটা অনেক কম, ২৪ থেকে ৮৬ জন, আর গুরুতর আহত ১ থেকে ৪ জন। এই পরিসংখ্যানটা একদিকে যেমন যুদ্ধের ভয়াবহতা দেখাচ্ছে, তেমনি ওই যে বললেন প্রযুক্তিগত অসামঞ্জস্যতা, সেটাও তুলে ধরছে। বিমান হামলার কার্যকারিতা আর মিসাইল ডিফেন্সের কার্যকারিতার তফাৎটা এখানে খুব পরিষ্কার। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ করে পরিস্থিতি এতটা খারাপ হলো কেন? মূল কারণটা কোথায়? দেখুন, দুটো পক্ষেরই তো নিজস্ব যুক্তি আছে।
ইসরায়েলের দিক থেকে যেটা বলা হচ্ছে, তাদের গোয়েন্দা তথ্য নাকি বলছিল যে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে প্রায় পারমাণবিক অস্ত্র বানানোর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিল। হ্যাঁ, মানে তাদের অস্তিত্বের সংকট হিসেবে দেখছে তারা এটাকে। আর ইরান কি বলছে? ইরানের যুক্তি হল তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ, আর প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোটা এনপিটি বা পরমাণু অস্ত্র প্রসার রোধ চুক্তির অধীনে তাদের সার্বভৌম অধিকার। তাদের দেশে এভাবে হামলা করাটা তাদের মতে জাতিসংঘের আইনের গুরুতর লঙ্ঘন। আসলে এটা তো হঠাৎ করে হয়নি, মানে গত 1 দশকের বেশি সময় ধরে এই যে সিরিয়ায় গোপন হামলা, ড্রোন চালাচালি, সাইবার অ্যাটাক, এগুলো তো চলছিলই। তাহলে এখন কেন এতটা বাড়ল? হতে পারে কোনো নতুন গোয়েন্দা তথ্য এসেছে, অথবা হয়তো কোনো অভ্যন্তরীণ রাজনৈতিক চাপও কাজ করেছে এর পেছনে, যা এই প্রকাশ্য সংঘাতে ঠেলে দিয়েছে। বলা মুশকিল। এই ঘটনার একটা আইনি আর ভূ রাজনৈতিক দিকও তো আছে, তাই না? অবশ্যই। ইসরায়েল বলছে তারা আত্মরক্ষা করেছে, মানে জাতিসংঘ সনদের 51 নম্বর ধারা অনুযায়ী। কিন্তু যেভাবে হামলাটা হয়েছে তার মাত্রা নিয়ে আর কিছু ক্ষেত্রে বেসামরিক পরিকাঠামোর কাছাকাছি টার্গেট করা নিয়েও প্রশ্ন উঠছে। হ্যাঁ, সমালোচকরা তো একে সম্ভাব্য যুদ্ধাপরাধ বা আগ্রাসনও বলছেন। আর আমেরিকার সরাসরি অংশগ্রহণ, B-2 বোমারু, USS রণতরী মোতায়েন, এটা পুরো অঞ্চলে একটা বড় যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে নিঃসন্দেহে। কিছু দেশ, যেমন ধরুন কাতার বা বাহরেইন, তারা যদিও শান্ত থাকার আহ্বান জানিয়েছে, কিন্তু ইরানও তো চুপ করে নেই, তারাও হুঁশিয়ারি দিয়েছে। ঠিক। আর তাদের মিত্রশক্তিগুলো, যেমন ধরুন ইয়েমেনের হুথিরা, তারাও তো যে কোনো সময় এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। মানে পরিস্থিতিটা সত্যি খুব বিপজ্জনক একটা মোড়ে দাঁড়িয়ে আছে। তাহলে সব মিলিয়ে যা দাঁড়ালো, 1 দশকের বেশি সময় ধরে চলা ছায়াযুদ্ধের পর একেবারে সরাসরি সামরিক সংঘাত, তাতে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রবেশ, তারপর ইরানের প্রতিশোধ, আর দুই পক্ষের একেবারে বিপরীতধর্মী যুক্তি। আর তার সাথে যোগ হয়েছে একটা বড় আঞ্চলিক যুদ্ধের প্রবল ঝুঁকি। এই পুরো ঘটনা প্রবাহটা বোঝা কিন্তু খুব জরুরি, কারণ এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই থাকবে না। বিশ্বজুড়ে স্থিতিশীলতা, জ্বালানি নিরাপত্তা, এমনকি আন্তর্জাতিক আইনের ভবিষ্যতও এর সঙ্গে জড়িয়ে গেছে। একদম। আর আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে, এই যে চরম সংঘাত, এটা কি শেষ পর্যন্ত পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলবে? নাকি এই ভয়াবহ পরিস্থিতি থেকেই হয়তো শেষ পর্যন্ত কূটনৈতিক সমাধানের কোনো নতুন রাস্তা খুলে যেতে পারে? হ্যাঁ, এই প্রশ্নটা হয়তো আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে আর একটু গভীরভাবে ভাবতে সাহায্য করবে।